সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা আমাদের প্রতিদিনের নানাবিধ কাজ করতে গিয়ে যদি কোনো কমন সমস্যার সম্মুখীন হয়ে থাকি, সেটি কিন্তু হচ্ছে হাঁটুতে ব্যথা, অর্থাৎ উঠা বসা বা নামাজ পড়তে গিয়ে বা বিভিন্ন কাজ করতে গিয়ে কিন্তু আমরা হাঁটুর সমস্যায় ভুগে থাকি। এক্ষেত্রে হাঁটুর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় এবং সেটিকে নিরাময় করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের আমরা শরণাপন্ন হয়ে থাকি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাঁটুর আর্থ্রোস্কোপি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার, হাঁটুর আর্থ্রোস্কোপি এই যে ট্রিটমেন্টটা, এটা আসলে কি এবং কাদের ক্ষেত্রে করা হয়ে থাকে? আগে সাধারণত হাঁটুর চিকিৎসা ওপেন করে করা হতো, অথবা হাঁটুকে পুরো জিনিসটাকে ওপেন করে চিকিৎসাটা করা হতো। এখন মিনিমাম ইনভেসিভ প্রসিডিউর বা হাঁটুকে ছিদ্র করে হাঁটুর ভিতরে যে ক্যামেরা ঢুকিয়ে এবং হাঁটুর ভিতরে যে সমস্যাগুলো বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা ওখানে সেপটিক কোনো সমস্যা হলে এই যে চিকিৎসা ব্যবস্থাপনা, এটাই হচ্ছে আর্থ্রোস্কোপি চিকিৎসা। এটা অনেকটা ল্যাপারোস্কোপি চিকিৎসা, যেটা আমাদের পেটের ভেতরে গলব্লাডার নিয়ে আসে ল্যাপারোস্কোপি দিয়ে, বা ইভেন এখন অ্যাপেন্ডিক্সও করা হয়। তেমনি হাঁটুতেও হাঁটুকে ছিদ্র করে হাঁটুর ভেতরে ক্যামেরা ঢুকিয়ে তার যে লিগামেন্টের যে ছিঁড়ে যাওয়া, এটা পুনর্স্থাপন করা বা প্রতিস্থাপন করা, এটাকেই বলা হয় হাঁটুর আর্থ্রোস্কোপি চিকিৎসা। এখন কথা হচ্ছে যে কেন আমরা হাঁটুর চিকিৎসাটা এইভাবে এন্ডোস্কোপি দিয়ে বা আমরা আর্থ্রোস্কোপি দিয়ে করি। কারণ হচ্ছে হাঁটুর ভিতরে অনেক সময় ফ্লুইড থাকে এবং এটা যদি ওপেন করা হয় তাহলে অনেক চান্স অফ ইনফেকশন অনেক বেশি হয়। সেজন্য আমরা হাঁটুতে ছিদ্র করে এই চিকিৎসাটা করে থাকি। সাধারণত দেখা যায় যারা অ্যাথলেট অথবা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে, অথবা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যারা হাই হিল পরে কোনো কারণে হয়তো পায়ে মোচড় খেলো, তখন কিন্তু দেখা যায় তাদের লিগামেন্ট ইনজুরি হয়, লিগামেন্ট ছিঁড়ে যায়। তো তখন কি আসলে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে তারা ডিরেক্টলি এই ট্রিটমেন্টের আপনারা শরণাপন্ন হন, অর্থাৎ আর্থ্রোস্কোপি করে থাকে, নাকি প্রাথমিক কোনো ট্রিটমেন্ট করে থাকে? আমাদের মোডালিটি ট্রিটমেন্ট, সেটাকে আমরা প্রথমে রেস্ট দেই, তারপরে আইস কম্প্রেশন দেই, তারপরে হচ্ছে ব্রেস বা অনেক সময় প্লাস্টারের শরণাপন্ন হই, এবং এলিভেশন, এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসা। তারপরে হাঁটু তখন ফোলা থাকে এবং হাঁটুতে এবং ব্যথা থাকে। এই পর্যায়ে কমে গেলে অনেক সময় 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা হাঁটু এক্সামিন করি। অর্থাৎ তার বিভিন্ন টেস্ট আছে, ড্রয়ার টেস্ট, তারপরে ম্যাকমারি টেস্ট, এই সমস্ত টেস্ট করি। টেস্ট করার পরে আমরা অনেক সময় এক্সরে এবং MRI শরণাপন্ন হই এবং আলটিমেটলি ডায়াগনোসিস করি যে কি হলো, তার কি লিগামেন্ট ইনজুরি হলো না তার মেনিসকাসে ইনজুরি হলো। এগুলা যখন আইডেন্টিফাই করি তখন আমরা ডিসিশন নেই যে তার অপারেশন লাগবে কি না। যদি লাগে তাহলে আমরা কিভাবে করব, সেটা কি ওপেন করে করব না আর্থ্রোস্কোপি করে করব। সাধারণত এখন ম্যাক্সিমাম অপারেশন হাঁটুর ভিতরে সাধারণত আমরা আর্থ্রোস্কোপি মেশিন দিয়ে করি। কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট যদি দরকার হয়, যেটা পরবর্তীতে শেষ বয়সে যখন এন্ড স্টেজ আর্থাইটিসে, সেটা আমরা ওপেন করে করি। যেমন অনেকে প্রশ্ন করে, আপনারা কি আর্থ্রোস্কোপি দিয়ে জয়েন্ট রিপ্লেসমেন্ট করেন? না, জয়েন্ট রিপ্লেসমেন্ট ওটা ওপেন সার্জারি। আর হাঁটুর লিগামেন্ট রিকনস্ট্রাকশন, যেটা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা মেনিসকাস, এই ধরনের জিনিসের যে ইনজুরিগুলা, যেটার শল্য চিকিৎসা যে ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে আর্থ্রোস্কোপি দিয়ে আমরা করে থাকি। স্যার, আর্থ্রোস্কোপি দিয়ে আসলে কিভাবে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করা হয়? হাঁটুর
পাশেই একটা এক্সট্রা লিগামেন্ট অবস্থান করে, যেটাকে আমরা বলি হ্যামস্ট্রিং, অথবা অ্যাঙ্কেল জয়েন্টের পাশেও অনেক সময় একটা এক্সট্রা লিগামেন্ট থাকে, পেরোনিয়াস লঙ্গাস। এই লিগামেন্টটা আমরা হারভেস্ট করি, অর্থাৎ ওখান থেকে নিয়ে নিই, সেটা আমরা প্রসেস করি টেবিলেই, ওটি টেবিলের পাশে ওই লিগামেন্টটা প্রসেস করি। প্রসেস করার পরে আমরা হাঁটুতে দুটো টানেল করি, টিবিয়াতে একটা টানেল এবং ফিমারে আর একটা টানেল করে ওই লিগামেন্টটা হাঁটুর ভিতর দিয়ে নিয়ে যাই, এবং এইটা সাধারণত আর্থ্রোস্কোপি মেশিন দিয়ে স্কোপ দিয়ে দেখে গাইড করে আমরা নিয়ে যাই। এই পুরা প্রসেসটাকেই বলে আর্থ্রোস্কোপিক অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট রিকনস্ট্রাকশন। হাঁটুতে আমরা লিগামেন্ট হারভেস্ট করার পরে আমরা দুটো টানেল করি, টিবিয়াতে একটা টানেল করি আর ফিমারে আর একটা টানেল করি। ওই লিগামেন্টটা এই টানেলের ভিতর দিয়ে নিয়ে আসার পরে এখানে একটা স্ক্রু লাগিয়ে দিই। এই পুরা প্রসেসটাকেই বলা হয় আর্থ্রোস্কোপিক ACL রিকনস্ট্রাকশন। আর্থ্রোস্কোপি রিকনস্ট্রাকশন ট্রিটমেন্ট বাংলাদেশে খুব সহজলভ্য। এটা আজকের থেকে 5 বছর আগেও খুব কম জায়গায়, 4-5 জায়গায় হতো, কিন্তু বর্তমানে এটা খুবই পপুলার একটা জিনিস হচ্ছে এবং খুব তাড়াতাড়ি বিভিন্ন জেলায় এটা ছড়িয়ে গেছে, এবং বিশেষ করে বড় বড় ডিস্ট্রিক্ট যেমন চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর এবং ময়মনসিংহেও এখন এই আর্থ্রোস্কোপিক ACL রিকনস্ট্রাকশন সফলভাবে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। কারণ এখানে হচ্ছে টেকনিক ব্যাপার, সেজন্য টেকনিক্যাল অ্যাবিলিটিসটা যদি কেউ অ্যাকোয়ার করতে পারে তাহলে এটা খুব বেশি কঠিন কোনো অপারেশন না। রোগীদের হাঁটুর আর্থ্রোস্কোপি করে থাকে তখন ফলো আপের দরকার হয়, সেটি আসলে কি রকম হয়ে থাকে? আমরা প্রথমে ওন্ড ম্যানেজমেন্টটা করে থাকি, তারপরে আমরা সাধারণত ফিজিওথেরাপি করি। এটার একটা প্রোটোকল আছে। প্রথম সপ্তাহে কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং স্ট্রেংথেনিং এক্সারসাইজ, দ্বিতীয় সপ্তাহে আরেকটু বাড়িয়ে দেই এক্সারসাইজটা, তৃতীয় সপ্তাহে নি বেন্ডিং এক্সারসাইজ, চতুর্থ সপ্তাহে তার হাঁটা চলা, এবং আফটার 2 to 3 মান্থস পরে তাকে গেমস অ্যান্ড স্পোর্টসের যে প্রিলিমিনারি স্টেজটাতে নিয়ে যাই। তবে সাধারণত স্পোর্টস যেগুলোতে হাই স্পিড যেগুলো স্পোর্টস, এগুলাতে আমরা পুনরায় বিবেচনা করে তারপর আমরা তাকে অ্যাডভাইস করি। কিছু কিছু ব্যক্তি আছে 2 মাস 1 মাস পেরোতেই নাই শুরু করে দেয় খেলাধুলা, সেজন্য আমরা তাদেরকে একটু কন্ট্রোল করি যে ভাই একটু দেরি করেন, 6 মাসের আগে আপনি এটা খেলাধুলা করতে পারবেন। স্যার, তো এই যে গাইডলাইনটা, সেই গাইডলাইনটাকে আপনারা আসলে অর্থোপেডিক সার্জন যারা রয়েছেন তারা সেই গাইডলাইনটুকু দিয়ে থাকেন নাকি ফিজিওথেরাপি যারা রয়েছেন তারা দিয়ে থাকেন? না, আমরা সাধারণত গাইডলাইনটা দিই, অর্থোপেডিক সার্জনরাই। ফিজিওথেরাপি সেটাকে পালন করে সেটা সেই প্রোটোকলটা তারা মেইনটেইন করে। ফিজিওথেরাপিস্টরা সেটাকে মেনে তার উপর প্রয়োগ করে, নট সে গাইডলাইনটা সে ফলো করে। অন্তত আমাদের দেশে তাই ফলো করে। আমরা বলি যে প্রথম সপ্তাহে এরকম, দ্বিতীয় সপ্তাহ, কারণ এটা ইন্ডিভিজুয়ালাইজড, ম্যান টু ম্যান ভ্যারি করে। যে খেলাধুলা করবে তার একরকম, যে হোন্ডা চালাবে তার আর একরকম, যে আরেকটু অ্যাডাল্ট, যে সেডেন্টারি ওয়ার্কার তার ফিজিও আর এক রকম। স্যার, লিগামেন্ট ছিঁড়ে গেলে কি আসলে কোনো স্বাভাবিক ওষুধের মাধ্যমে সেটিকে রিকভারি করা সম্ভব নাকি সার্জারিটা করতে হয়, এবং সার্জারি করলেও কখন আসলে করতে হয়? খুব একটা ছোট বয়সে আমরা সাধারণত লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি না, তার কার্টিলেজ ভালো থাকে। যদি ACL আমরা সাধারণত 18 বছরের উপরে এবং 50 বছরের ভেতরে এই পর্যায়ে মানুষদের যদি ACL ছিঁড়ে যায়, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরি হয়, তাহলে আমরা রিকনস্ট্রাকশন করব। এটা হলো আইডিয়াল। কেন? 50-এর উপরে তার হাঁটুর ক্ষয় হয়ে যায়, তার অস্টিওআর্থ্রাইটিস হয়, সেজন্য তার ACL রিকনস্ট্রাকশনটা করে বেনিফিট নাই। ACL রিকনস্ট্রাকশনটা করা হয় এজন্যই যে তার পরবর্তীতে খুব তাড়াতাড়ি অস্টিওআর্থ্রাইটিস না হয়। কিন্তু যদি সে বেশি বয়সে করা হয় তাহলে তার অপারেশনের বেনিফিটটা নাই। এখন অনেকেই প্রশ্ন করে থাকে যে আমার তো খুব সমস্যা হচ্ছে না, আমি
অপারেশন করব না, বিশেষ করে 20 ঊর্ধ্ব এবং 50-এর নিচে। অনেকেরই সার্জারি করার ক্ষেত্রে কিছুটা ভীতি কাজ করে, তারা করতে চায় না এবং রিজার্ভেশন আছে। আমরা বলি যে অবশ্যই আপনার এই রিকনস্ট্রাকশন করে নেন। যদি অপারেশন না করেন খুব তাড়াতাড়ি হাঁটুর ক্ষয় হবে, যে আগেই বলেছি যে অস্টিওআর্থ্রাইটিস হবে, এবং অস্টিওআর্থ্রাইটিস হলে আপনাকে ওষুধ খেতে হবে। সে ওষুধের দীর্ঘমেয়াদী ওষুধ খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে। তার মানে হাঁটুকে যদি আপনি অপারেশন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে না করেন, এই হাঁটুর সমস্যাই এক সময় ভবিষ্যতে কিডনি সমস্যা হয়ে যেতে পারে। সে পরবর্তীতে ব্যথা শুরু হয়ে যাবে, 5 বছর পরে ব্যথার ওষুধ খাবে, এবং আরও 2-3 বছর সে অপারেশন যদি না করে, তাহলে এই ওষুধ খেতে খেতে প্রথমে তার গ্যাস্ট্রিক, দ্বিতীয়ত তার মুখ ফেলে যাওয়া, তৃতীয় মুখের রুচি কমে যাওয়া, এবং সবশেষে কিডনিতে তার এফেক্ট হবে। স্যার, সার্জারির পরবর্তী সময়টাতে আমি যখন রেস্ট নিব, ভালো করে রিকভারি হবে, তার পরবর্তী সময়টাতে আমি স্বাভাবিক জীবনযাত্রা আমি মেনটেন করতে পারবো কিনা বা হাঁটাচলা করতে পারবো কিনা? আমরা প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করি। অর্থাৎ সে হয়তো 1 মাস আগে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে, আমরা প্রপার ডায়াগনোসিস করে তার অ্যাপ্রোপ্রিয়েট ACL রিকনস্ট্রাকশন বা PCL রিকনস্ট্রাকশন অথবা মেনিসকাস রিকনস্ট্রাকশন করি, এবং আমরা প্রোটোকল অনুযায়ী তার ফিজিও করি, এবং তাকে বলে দিই যে কি কি কাজ আপনি করবেন, কি কি কাজ করবেন না। তাহলে আমি মনে করি এটার রেজাল্ট খুবই ভালো, এবং তার ভবিষ্যতে আর্লি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার যে সম্ভাবনা সেগুলো কমে যায়। স্যার, আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আর্থ্রাইটিস কিংবা বাত যাদের হয়, তারা কিভাবে তাদের হাড়ের সুস্থতা জন্য কোন ধরনের খাবার গ্রহণ করবেন এবং কোন ধরনের খাবারগুলো বর্জন করবেন। আপনার যদি বাতের সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনাকে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার ডায়েট প্ল্যান ফলো করতে হবে, কারণ যাদের বাতের সমস্যা থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে জয়েন্ট পেইন হয়। অস্থি সন্ধিতে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড জমা হয়ে এই ধরনের পেইনগুলো হয়। তো যেই ধরনের খাবারগুলো আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, আপনার অস্থি সন্ধিতে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেবে, আপনাকে কিন্তু ওই ধরনের খাবারগুলো বর্জন করতে হবে। তো শুরুতে বলি, যাদের বাতের সমস্যা, বিভিন্ন জয়েন্ট পেইন আছে বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে, তারা কিন্তু দেখা যায় যে আপনি সুস্থ থাকতে গেলে এই খাবারগুলো অবশ্যই একটু বর্জন করতে হবে। সেগুলো হলো, অনেকের সামুদ্রিক মাছ, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে, সেগুলো বর্জন করতে হবে। গরু ও খাসির মাংস খাওয়া থেকে বিরত থাকবেন, এবং বীচিযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, যেমন মটরশুঁটি, টমেটো, বেগুন, এগুলো একটু খাওয়া থেকে বিরত থাকবেন। যাদের ব্যথা প্রচণ্ড বেশি, তারা কিন্তু কাঠবাদাম বাদে অন্য কোনো বাদাম, যেমন কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট বা ওয়ালনাট, এগুলো গ্রহণ করতে পারবেন না। পাশাপাশি নিয়মিত একটু ব্যায়াম করতে হবে, যাতে আপনার অস্থি সন্ধিতে যে ইউরিক অ্যাসিডটা জমা আছে সেটা দূর হয়ে যেতে সাহায্য করে। এখন তো বললাম আপনার যে আর্থ্রাইটিস বা বাত ব্যথা থাকলে কি করবেন, কিন্তু যাদের এই ধরনের সমস্যা নেই কিন্তু তারপরও হয়তো কোনো কারণে তারা হয়তো হাড়ে পেইন হচ্ছে, তো সেক্ষেত্রে কি করবেন বা হাড়ের সুস্থতার জন্য সেক্ষেত্রে আপনি কোন ধরনের খাবার খাবেন। আপনার যদি বাতের সমস্যা থাকে তাহলে তো সেটার লিস্ট অনেক বড়, কিন্তু যদি সমস্যা না থাকে তবু আপনার হাড়ে পেইন হচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে হয়তো বা আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিংবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে। এক্ষেত্রে কি খাবেন? আপনার হাড়ের সুস্থতার জন্য তখন কিন্তু অবশ্যই আপনার খাবারে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি? দুধ, দই, বাদাম, মাছ, মাংস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। প্রতিদিন খাবারে 1 গ্লাস বা 1.5 গ্লাস করে দুধ রাখতে পারেন, হাফ কাপ করে দই খেতে পারেন, 5-10টা করে বাদাম কিন্তু খাওয়া যেতে পারে। সবজি হিসেবে আপনারা কিন্তু হলো যে টমেটো, গাজর, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলোও রাখতে পারেন, এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু আপনারা পালং শাকটা খেতে পারেন, পালং শাকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ফসফরাসযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবারের কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আপনার দেখা যায় দুধের কথা চলে আসে। মানে আপনি যদি প্রতিদিন খাবার তালিকায় দুধ, দই, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি এগুলো রাখেন, তাহলে কিন্তু এমনিতেই আপনার ক্যালসিয়াম, ফসফরাসের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আপনার হাড়ে যে পেইন হচ্ছে সেটার জন্য কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ।
ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, বিচিযুক্ত খাবার কিন্তু আপনার খাবারে রাখতে পারেন। সামুদ্রিক মাছ, যদি আপনার বাতের সমস্যা না থেকে থাকে বা আর্থ্রাইটিস না থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় 2 দিন রাখবেন। গরু বা খাসির যে কলিজা রয়েছে তখন কিন্তু আবার আপনার খাওয়া যাবে। গরু বা খাসির কলিজায় পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায়, এবং জিঙ্ক এবং ক্যালসিয়ামও কিন্তু আপনার এই হাড়ের গ্রোথের জন্য খুবই ভালো, এবং হাড়ে যাদের পেইন হয় তাদের জন্য কিন্তু এগুলো খুব উপকারী। এর পাশাপাশি আপনি ওমেগা 3 সম্পন্ন খাবার এবং প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করবেন, মানে বিচিযুক্ত খাবারও কিন্তু এক্ষেত্রে খেতে পারবেন। ওমেগা 3 কিন্তু আপনার সামুদ্রিক মাছ এবং সিমের বিচি কিংবা হলো কাঁঠালের বিচি এবং মিষ্টি কুমড়ার বিচি, এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। সামুদ্রিক মাছেও কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। তো হাড়ের সুস্থতার জন্য আপনাকে অবশ্যই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ওমেগা 3 যুক্ত খাবারও গ্রহণ করতে হবে। পাশাপাশি আয়রন এবং আয়োডিনযুক্ত খাবারও গ্রহণ করতে হবে। তার মানে যাদের আর্থ্রাইটিস বা বাতের সমস্যা আছে তারা কিন্তু যে ধরনের খাবারগুলো বর্জন করার কথা বলেছে ওগুলো বর্জন করে নিয়মিত ব্যায়াম করেন এবং হেলদি একটা ডায়েট প্ল্যান গ্রহণ করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার হাড়কে সুস্থ রাখতে পারবেন, ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। আর যাদের হাড়ে বাতের কোনো সমস্যা নেই কিন্তু এমনিতেই আপনার হয়তো জয়েন্ট পেইন করছে কিংবা ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তারা যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পন্ন খাবারগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার হাড়কে আপনি মজবুত করতে পারবেন। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রতিদিন আপনি 10টা থেকে 3টা এই সময়ের মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট শরীরের 40% অংশে রোদ লাগানোর চেষ্টা করুন। এটা আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে এবং ভিটামিন ডি কিন্তু আপনার হাড়কে সুস্থ রাখতে সাহায্য করবে। স্যার, লিগামেন্ট ইনজুরি ক্ষেত্রে কাদের ক্ষেত্রে আসলে সার্জারির দরকার হয় কিন্তু আসলে করা যায় না, সেটা যদি আমাদেরকে বলতেন। কিছু কিছু ক্ষেত্রে যখন এসিএল ছিঁড়ে যায় আমরা তখন এমআরআই করি এবং এমআরআইতে দেখা যায় যে হাঁটুর উপরে যে কার্টিলেজ যেগুলো অনেকের ক্ষয় থাকে, এই ধরনের কেস আমরা অনেক সময় করি না। অনেক সময় দেখা যায় যে হাঁটুর ভিতরে অন্যান্য রোগ আছে, যেমন তার রিমোটা আর্থ্রাইটিস আছে। আমরা রিমোটা আর্থ্রাইটিস হলে অনেক সময় এসিএল করি না, কারণ তার এমনি ক্ষয় প্রসেসটা হতে থাকে এবং এসিএল রিকনস্ট্রাকশন করার পরও তার ব্যথা যায় না। এবং অনেকে যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের থাকে তাদেরও আমরা অনেক সময় হাঁটুর লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি না। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এই অল্প সময়ের মধ্যে এই হাঁটুর লিগামেন্ট ইনজুরি এবং আর্থ্রোস্কোপি নিয়ে অনেক বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করেছে এবং আশা করি দর্শকরাও অনেক উপকৃত হয়েছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও আজকের অনুষ্ঠানের জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ত্বকের কালো দাগ অনেক ধরনের রোগেই আসে। এটা PIH নামে আমরা সংক্ষিপ্ত বলি, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। এটাও কিন্তু হতে পারে, ধরেন কোনো কন্ডিশন থাকলো, ইনফ্লামেটরি কোনো কন্ডিশন, সেটার পরে ওটা চলে গেল, রেডনেস চলে গেল, বাট হচ্ছে কালো দাগটা রয়ে গেল। আবার এটাও মেস্তা, আমরা যেটা জানি মেলাজমা, এইটা কালো দাগ একটা ব্রাউন প্যাচের মতো প্রথমে পরে, আস্তে আস্তে এটা হতে পারে। রোজাশিয়ার ক্ষেত্রে একটা টার্ম আছে রোজাশিয়া যাদের থাকে অনেক রেড হয়ে যায় ফেস, তাদের ক্ষেত্রেও দেখবেন যখন রেডনেসটা চলে যায় তাদের ক্ষেত্রেও কালো দাগ আসতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntved.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করব, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।